ভালো আছেন। চলুন হারিয়ে যাই ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে। শুরু করছি ভূত.com প্রেজেন্টস অচিনপুর হন্টেড বাই এয়ারটেল। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম, আমার নাম তাসনিম আলভি। ঘটনাটা 2019 সালের নভেম্বরের শেষের দিকের। আমরা 3 বন্ধু, আমি, রাকিব আর সাজ্জাদ। আমাদের 3 জনেরই বাইক রাইডিং এর নেশা ছিল। উইকেন্ড পেলেই আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়তাম। সেবার আমাদের প্ল্যান ছিল ঢাকা থেকে বাইক চালিয়ে কক্সবাজার যাব। সাজ্জাদই মূলত প্ল্যানটা করেছিল। ও বলছিল হাইওয়েতে রাতের রাইড নাকি অন্য লেভেলের থ্রিল। আমরা যাত্রা শুরু করেছিলাম রাত 10:30টার দিকে। যাত্রাবাড়ি ফ্লাইওভার পার হয়ে যখন হাইওয়েতে উঠলাম তখন রাস্তা বেশ ফাঁকা। শীতের রাত, কুয়াশাও ছিল প্রচুর। টিমটাকে আমি লিড করছিলাম, আমার পেছনে রাকিব আর সবার শেষে সাজ্জাদ। আমাদের স্পিড ছিল অ্যাভারেজ 70 থেকে 80-র মধ্যে, কারণ কুয়াশায় বেশি স্পিড তোলা রিস্কি। আমরা ব্লুটুথ ডিভাইস ব্যবহার করছিলাম না, তাই আমাদের কমিউনিকেশন ছিল হর্ন আর ইন্ডিকেটরের মাধ্যমে। কুমিল্লা পার হওয়ার আগ পর্যন্ত সবকিছু স্মুথ ছিল। আমরা একটা হাইওয়ে ইনে ব্রেক দিলাম, চা নাস্তা করলাম। তখন আমরা ইয়ার্কি ফাজলামি করছি। রাত তখন প্রায় 2টা বাজে। আমরা আবার বাইক স্টার্ট দিলাম। 14 গ্রাম পার হওয়ার পর রাস্তাটা বেশ নির্জন হয়ে গেল। ল্যাম্পপোস্টগুলো কেমন যেন মিটমিট করে জ্বলছে। মাঝে মাঝে 2-একটা ট্রাক বা নাইট কোচ যাচ্ছে। এছাড়া পুরো রাস্তাতেই শুধু আমরা। সমস্যার শুরুটা হলো 14 গ্রামের একটু পরে। আমি লুকিং গ্লাসে খেয়াল করছিলাম পেছনে 2 জনের দিকে। হঠাৎ দেখলাম রাকিবের পেছনে থাকা সাজ্জাদের বাইকের হেডলাইটটা অদ্ভুত আচরণ করছে। একবার জ্বলছে, একবার নিভছে, যেন লুজ কানেকশন বা শর্ট সার্কিট হয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যখনই আলোটা নিভছে তখন অন্ধকারের মধ্যে একটা লালচে আভা দেখা যাচ্ছে। প্রথমে ভাবলাম এটা হয়তো পেছনের কোনো গাড়ির ব্রেক লাইটের রিফ্লেকশন বা রাস্তার কোনো সাইনবোর্ডের আলো। কিন্তু ভালো করে তাকিয়ে দেখি না, ওই লাল আভাটা বাইকের মিটারের ওখান থেকে আসছে না। ওটা যেন বাইকের ওপর বসে থাকা কারো চোখ, এবং সেখান থেকে রিফ্লেকশন হচ্ছে। কুয়াশার মধ্যে দৃশ্যটা ছিল অসম্ভব অস্বস্তিকর। আমি ভাবলাম আমার চোখের ভুল বা হ্যালুসিনেশন। আমি ইন্ডিকেটর দিয়ে সাইড করলাম। রাকিবও আমার পাশে এসে বাইক স্লো করলো। আমরা রাস্তার বাম লেনে সাইড করে দাঁড়ালাম যেন সাজ্জাদ আমাদের কাছে এসে থামে। আমরা ভাবলাম ওর বাইকে ওয়ারিংয়ে হয়তো কোনো সমস্যা হয়েছে, কিন্তু সাজ্জাদ থামলো না। ওর বাইকটা আমাদের পাশ কাটিয়ে ঝড়ের গতিতে বেরিয়ে গেল। বাইকের ইঞ্জিন থেকে একটা বাজে খড়খড় শব্দ হচ্ছিল, যেন ওটা জোর করে হাই আরপিএম এ চালানো হচ্ছে। আর ওই মুহূর্তে বাইকটা যখন আমাদের ক্রস করলো, ল্যাম্পপোস্টের আবছা আলোয় আমি আর রাকিব যা দেখলাম তাতে আমাদের বুকের রক্ত হিম হয়ে গেল। সাজ্জাদ বাইক চালাচ্ছে, ওর শরীরটা সামনের দিকে ঝুঁকে আছে, যেন ও খুব কষ্টে হ্যান্ডেল ধরে রেখেছে। কিন্তু ওর ঠিক পেছনে, বাইকের পেছনের সিটে কেউ একজন বসে আছে। আপাদ মস্তক কালো চাদর বা বোরখা জাতীয় কিছু একটা দিয়ে ঢাকা একটা অবয়ব। ওটার হাতগুলো সাজ্জাদের পেটের ওপর দিয়ে জড়িয়ে ধরা। সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো ওই গতিতেও ওই কালো কাপড়টা একটুও উঠছিল না, যেন ওটা শরীরের সাথে লেপ্টে আছে। আর ওই অবয়বের মাথাটা সাজ্জাদের কাঁধের ওপর রাখা, যেন কানের কাছে ফিস ফিস করে কিছু বলছে। আমরা যখন শেষ স্টপেজে চা খেলাম, সাজ্জাদ একা ছিল এই মাঝরাতের হাইওয়েতে। চলন্ত বাইকে ওর পেছনে কে উঠল? আলফি, দেখলি ওটা? কে ওটা? রাকিবের গলা কাঁপছে। আমি কোনো উত্তর না দিয়ে বাইকের গিয়ার শিফট করলাম। চল, ওকে ধরতে হবে। সাজ্জাদ বিপদে পড়েছে। আমরা ছুটলাম। 100,
50 সিসির বাইকটা আমাদের নাগালের বাইরে চলে যাচ্ছিল। আমরা প্রায় 3-4 কিলোমিটার হাই স্পিডে চালানোর পর দূরে দেখলাম রাস্তার পাশে একটা বাইক কাত হয়ে পড়ে আছে। হেডলাইটটা তখনও জ্বলছে, তবে আলোটা খুব ম্লান হয়ে গেছে, হয়তো ব্যাটারি ডাউন হয়ে যাচ্ছে। আমরা হার্ড ব্রেক করলাম, বাইক স্ট্যান্ড করার আগেই লাফিয়ে নামলাম। দেখি সাজ্জাদ রাস্তার পাশের ঢালু ঘাসের ওপর বসে আছে। ও থরথর করে কাঁপছে, যেন ওর শরীরে খিঁচুনি উঠেছে। ওর হেলমেটটা পাশে পড়ে আছে। আমি দৌড়ে গিয়ে ওকে ধরলাম। সাজ্জাদ, কি হয়েছে? তুই বাইক ফেলে দিলি কেন? আর তোর পেছনে ওটা কে ছিল? সাজ্জাদ আমার দিকে তাকালো। ওর চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে আছে, হয়তো বাতাসের ঝাপটায় বা কান্নার কারণে। ও আমার জ্যাকেট খামচে ধরল। ওর হাত বরফের মতো ঠান্ডা। আলফি, ওটা মানুষ ছিল না, ওটা মানুষ ছিল না রে ভাই। সাজ্জাদের গলা দিয়ে স্বর বের হচ্ছিল না। কে ছিল? কি বলছিস? আমি ঝাঁকুনি দিলাম। সাজ্জাদ ঢোক গিলে বলল, আমি যখন তোদের ফলো করছিলাম হঠাৎ মনে হলো বাইকটা খুব ভারী হয়ে গেছে। মনে হলো পেছনের সিটে কেউ ধপ করে বসলো। আমি ভাবলাম তোরা কেউ হয়তো মজা করছিস বা কিছু একটা, কিন্তু তারপর আমি অনুভব করলাম আমার পিঠের সাথে কেউ লেপ্টে আছে। তার শরীরটা আগুনের মতো গরম। সেই গরম আমার জ্যাকেট ভেদ করে চামড়ায় গিয়ে লাগছিল। রাকিব জিজ্ঞেস করলো, তুই থামলি না কেন? থামবো কি? আমি যখনই ব্রেক করতে গেলাম তখন আমার কানের কাছে একটা আওয়াজ আসলো, থামবি না। কথাটা শুনে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। সাজ্জাদ উঠে দাঁড়িয়ে ওর জ্যাকেটের পিঠের দিকটা আমাদের দেখালো। বলল, বিশ্বাস হচ্ছে না? এই দেখ। আমি মোবাইলে টর্চ জ্বালালাম। রাকিবও লাইট মারল। আমরা দেখলাম সাজ্জাদের গ্রে কালারের উইন্ড ব্রেকারে পিঠের ওপর দুটো হাতের ছাপ। জ্যাকেটটা গলে যায়নি, কিন্তু সেখানে কালো তেল ছিটে দাগ লেগে আছে। মনে হচ্ছে কেউ কাদা মাখা বা নোংরা হাত দিয়ে ঝাপটে ধরেছিল। সাজ্জাদ যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছিল। সাজ্জাদ বলল, আমার পিঠ জ্বলছে আলফি, মনে হচ্ছে বরফ দিয়ে কেউ ঘষে দিচ্ছে। আমি জ্যাকেটটা একটু তুলে ধরলাম। সাজ্জাদের পিঠের চামড়ায় কাল শিটে পড়ে গেছে, ঠিক যেমন কোথাও জোরে বাড়ি খেলে রক্ত জমাট বেঁধে যায়। একটা ফ্রস্ট বাইট না হলেও প্রচন্ড চাপে এই অবস্থা হয়েছে। সাজ্জাদ কাঁদো কাঁদো গলায় বলল, আমি যখন বাইক ফেলে দিলাম, মানে আমি ভয়ে বাইক স্লাইড করেছিলাম, তখন জিনিসটা আমার বাইক থেকে নামলো, নেমে সে ওই গাছটার দিকে গেল, কিন্তু সে হাঁটল না আলফি। জিনিসটা 4 হাত পা ছড়িয়ে টিকটিকের মতন ওই গাছটার দিকে চলে গেল। সাজ্জাদ আঙুল দিয়ে রাস্তার পাশের একটা রেইন ট্রি গাছ দেখালো। আমার মনে হলো গাছের ওপরের ডালপালাগুলোর মধ্যে কিছু একটা নড়াচড়া করছে। বাতাসের শোঁ শোঁ শব্দের মাঝেও যেন একটা চাপা হাসির শব্দ ভেসে আসছিল। আমি বললাম, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না, জায়গাটা খারাপ। সাজ্জাদ, তুই আমার বাইকে বস। রাকিব, তুই সামনে থাক, আমরা সোজা কোনো লোকালয়ে থামবো। সাজ্জাদের বাইক স্টার্ট নিচ্ছিল না, কিক দিয়েও কাজ হচ্ছিল না। আমরা বাইকটা ঠেলে রাস্তার একটু সাইডে ঝোপের আড়ালে রাখলাম। একসময় নিয়ে যাওয়া যাবে, এখন যান বাঁচানো ফরজ। আমরা আবার রওনা দিলাম। আমি বাইক চালাচ্ছি, সাজ্জাদ আমার পেছনে বসা। ও আমাকে এমন শক্ত করে ধরে আছে যে আমার পাঁজরের হাড় ব্যথা করছিল। ও সমানে বিড়বিড় করে দোয়া পড়ছে। রাকিব আমাদের সামনে। আমার স্পিড আমি খুব একটা বাড়ালাম না। মিনিট 10 যাওয়ার পর আমরা একটা কালভার্টের ওপর দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ দেখলাম রাকিবের বাইকটা জিগজ্যাগ করছে, মানে ও ডানে বামে দুলছে। আমি হর্ন দিলাম, রাকিব কি করছিস, সোজা চালা। হঠাৎ আমার হেলমেটের ভেতরে ইন্টারকমটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে চালু হয়ে গেল। রাকিবের গলা শোনা যাচ্ছে। ও চিৎকার করছে না, কিন্তু গলার স্বরটা ঠান্ডা। রাকিব বলল, আলফি, আমার হেলমেটে
সে বলল, আমার হেলমেটের ওপরে কি একজন নখ দিয়ে টোকা দিচ্ছে অনবরত। আমি বললাম, তোর পেছনে তো কেউ নেই, তুই তো একা। ওকে ভয় পেতে বারণ করলাম। রাকিব জানালো সে জানে সে একা, কিন্তু শব্দটা নাকি সে শুনতে পাচ্ছে, আর লুকিং গ্লাসে দেখছে কেউ নেই, কিন্তু ওর হেলমেট দিয়ে ও একটা রিফ্লেকশন দেখতে পাচ্ছে, আর সেটা নাকি ওর মুখের রিফ্লেকশন না, অন্য কারো। মুখটা চ্যাপটা, নাকটা থেঁতলে দেয়া, আর চোখ দুটো জল জল করছে। কথাটা শেষ হতে না হতেই রাকিবের বাইকটা রাস্তার বাম পাশে রেলিংয়ে ঘষা খেল। ও হয়তো ভয়ে হ্যান্ডেল ছেড়ে দিয়েছিল বা নিয়ন্ত্রণ হারিয়েছিল। বাইকটা স্কিড করে রাস্তার পাশের মাটির ঢালে গড়িয়ে পড়ল। খুব গভীর খাদ না, কিন্তু বাইকটা উল্টে গিয়ে রাকিবের পায়ের উপর পড়ল। আমি চিৎকার করে হার্ট ব্রেক করলাম। বাইক স্কিড করে থামলো। আমি আর সাজ্জাদ বাইক ফেলে দৌড় দিলাম ঢালের দিকে। জায়গাটা খুটখুটে অন্ধকার, নিচে আগাছার জঙ্গল আর পাথর। আমরা টর্চ জেলে নামলাম। রাকিব, দোস্ত। নিচে গিয়ে দেখি বাইকটা রাকিবের পাশেই পড়ে আছে। রাকিব গোঙাচ্ছে। আমরা দুজনে মিলে বাইকটা সরালাম। ও নড়তে পারছে না। হেলমেটটাও খোলার চেষ্টা করছে পাগলের মতো। আমি হেলমেটটা খুলে দিলাম। রাকিব আমার শার্ট খামচে ধরে বলল, আলফি, ওটা আমার সাথে এসেছে। ওর হেলমেটের বাইরের দিকটা ফাটা, যেন কেউ ঘুষি মেরে ফাটিয়ে দিয়েছে। কাচের টুকরো ওর গালে লেগে আছে, রক্ত পড়ছে। ঠিক তখনই ঝোপের ভেতর থেকে একটা শব্দ এলো। মনে হলো কেউ শুকনো পাতার ওপর দিয়ে হেঁটে আমাদের দিকে আসছে। সাজ্জাদ টর্চ মারল ঝোপের দিকে। টর্চের আলোয় দেখলাম ঝোপের আড়ালে দুটো চোখ জল জল করছে, মানুষের চোখের মতো না। আমি রাকিবকে কাঁধে তুলে নিলাম। সাজ্জাদ, ধর ওকে, আমাদের ওপরে উঠতে হবে জলদি। আমি রাকিবকে ধরাধরি করে রাস্তায় তুললাম। রাকিবের পায়ে মারাত্মক চোট লেগেছে, ও দাঁড়াতে পারছে না। হাইওয়ে তখন একদম ফাঁকা, কোনো গাড়ি নেই। আমাদের সাহায্যের জন্য আমরা এদিক ওদিক তাকালাম। হঠাৎ দূরে একটা ট্রাকের হেডলাইট দেখা গেল। ট্রাকটা আমাদের দিকেই আসছে। আমি রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়ালাম, হাত পা নাড়তে লাগলাম। হেল্প, থামান, অ্যাক্সিডেন্ট বোঝানোর চেষ্টা করলাম। ট্রাকটা হর্ন বাজালো, অনেক জোরে হর্ন, কিন্তু থামলো না। হাইওয়েতে মাঝরাতে 3 জন লোককে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ড্রাইভার হয়তো ডাকাত ভেবে ভয় পেয়েছে। সে স্পিড না কমিয়ে উল্টো বাড়িয়ে দিল। ট্রাকটা আমাদের পাশ কাটিয়ে চলে গেল। বাতাসের ঝাপটায় আমরা প্রায় পড়ে যাচ্ছিলাম। আমাদের শেষ আশাটুকুও নিভে গেল। ট্রাকটা চলে যাবার পর রাস্তার উল্টো দিকের ডিভাইডারের ওপর আমি যা দেখলাম, তাতে আমার মনে হলো আজকেই আমার শেষ রাত। সেখানে কেউ একজন দাঁড়িয়ে আছে, বিশাল লম্বা একটা ছায়ামূর্তি। তার উচ্চতা অন্তত 7-8 ফুট হবে। ল্যাম্পপোস্টের উল্টো দিকে থাকায় শুধু একটা ছায়া দেখতে পাচ্ছিলাম। কুয়াশার কারণে চেহারাটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, শুধু একটা কালো অবয়ব। কিন্তু আমি বুঝতে পারছিলাম ওটা আমাদের দিকেই তাকিয়ে আছে। হঠাৎ ওই ছায়ামূর্তিটা হাত তুলল। হাতটা অস্বাভাবিক লম্বা, একেবারে হাঁটু পর্যন্ত ঝুলে আছে। ওটা আমাদের দিকে ইশারা করে ডাকছে, আঙুলগুলো নাড়ছে, যেন বলছে, কাছে আয়। রাকিব যন্ত্রণায় কাতরাচ্ছিল, কিন্তু ওই দৃশ্য দেখেও চুপ হয়ে গেল। সাজ্জাদ আমার হাত খামচে ধরল। আলফি, ওটা কি? ওটা আমাদের ডাকছে কেন? আমি বললাম, তাকাস না, দৌড় দে। কিন্তু দৌড়াবো কোথায়? রাকিব তো হাঁটতেই পারছে না। আমি আর সাজ্জাদ মিলে রাকিবকে ধরলাম। ওই বিশাল ছায়াটা ধীরে ধীরে ডিভাইডার থেকে নামছে। ওটা যখন রাস্তায় পা দিল, মনে হলো ওটার হাঁটার ভঙ্গিটা খুব অদ্ভুত, যেন ওটার পায়ে কোনো হাড় নেই। আমরা জানের মায়া, বড় মায়া বলে উল্টো দিকে, মানে রাস্তার পাশের ফসলি জমির দিকে দৌড় দিলাম। কাঁটা ঝোপে আমাদের শরীর ছিলে যাচ্ছিল, প্যান্ট ছিঁড়ে যাচ্ছিল, কিন্তু থামার উপায় নেই। আমি দৌড়াতে দৌড়াতে একবার পেছনে তাকালাম। দেখলাম সেই ছায়ামূর্তিটা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। ওটা ওই ফসলি জমিতে নামেনি, শুধু রাস্তার ধারে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়েছিল, যেন ওটা জানে আমরা বেশি দূর যেতে পারবো না। কিছু দূর যাওয়ার পর আমরা একটা গ্রামের কাঁচা রাস্তা পেলাম। সেখানে
একটা ছোট টিনের মসজিদ ছিল। মসজিদের ইমাম সাহেব ফজরের আজানের জন্য উঠেছিলেন। আমাদের ওই অবস্থা দেখে উনি এগিয়ে এলেন। আমরা ওনাকে অ্যাক্সিডেন্টের কথা বললাম, সেই অবয়বের কথা বললাম না। উনি আমাদের সাহায্য করলেন। স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলেন। রাকিবের পায়ে প্রাথমিক ব্যান্ডেজ করা হলো। বাইকগুলোর ব্যাপারে আমরা তখন কোনো রিস্ক নেইনি। মসজিদের ইমাম সাহেবের পরিচিত এক মেকানিকের গ্যারেজ ছিল কাছেই। আমরা অনুরোধ করে বাইকগুলো ওনার গ্যারেজে তালাবদ্ধ করে রাখলাম। চাবি আমরা আমাদের নিজেদের কাছে রাখলাম। ইমাম সাহেব বললেন, তোমরা সুস্থ হয়ে তারপর বাইক নিয়ে যেও। জানের ভয়ে আমরা বাইকের মায়া ত্যাগ করলাম। আমরা একটা প্রাইভেট অ্যাম্বুলেন্স ভাড়া করে রাকিবকে নিয়ে ঢাকায় ফিরলাম। রাকিবকে পান্থপথের একটা প্রাইভেট হসপিটালে ভর্তি করালাম। ওর পায়ে ফ্র্যাকচার ছিল আর মাথায় ভালো একটা চোট। ডাক্তার বললেন, ব্রেইনে ছোটখাটো চোট লাগতে পারে, আপাতত অবজারভেশনে রাখতে হবে। কিন্তু আসল সমস্যা শুরু হলো ঢাকায় ফেরার পর। হসপিটালে রাকিবকে কেবিনে শিফট করা হলো। আমি আর সাজ্জাদ ওর সাথে ছিলাম। সাজ্জাদ পকেট থেকে একটা টিস্যু বের করে বাথরুমে গিয়ে আমাকে ডাকলো। রাকিবের বাইকের হ্যান্ডেলে পাওয়া সেই চুলের দলাটা সাজ্জাদ ওটা লুকিয়ে এনেছিল। ও বলল, কোনো হ্যালুসিনেশনে ফিজিক্যাল এভিডেন্স পাওয়া যায় না, এই চুলটা স্বাভাবিক না। আমি এসব বিষয়ে তেমন কিছু জানি না বললেই চলে, তাই তৎক্ষণাৎ কোনো চিন্তা না করে তাড়াতাড়ি টিস্যুটা কমোডে ফেলে ফ্ল্যাশ করে দিয়ে বললাম, এসব নিয়ে ভাববি না, যা হয়েছে ভুলে যা। রাকিবের চিকিৎসা চলতে লাগলো। আমরা বাসায় ফিরলাম, কিন্তু সাজ্জাদ ওর বাসায় গেল না। ওর বাবা খুব কড়া মানুষ। উনি জানতে পারলে বাইক নিয়ে ট্যুরের জন্য খুব ঝামেলা করবেন। তাই ভয়ে সাজ্জাদ ফার্ম গেটে ওর মেসে ফিরে গেল। ও ভেবেছিল কয়েকদিন মেসে লুকিয়ে থাকলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু ও জানতো না ও একা ফিরছে না। সমস্যাটা প্রকট হলো ঘটনার 2 সপ্তাহ পর। রাত তখন প্রায় 2:30। সাজ্জাদের ফোন। আমি ঘুম ঘুম চোখে ফোন ধরলাম। হ্যালো। ওপাশ থেকে সাজ্জাদের গলা ভেসে এলো। ও ফিসফিস করে কথা বলছিল, কিন্তু গলায় তীব্র আতঙ্ক। আলভি, ও আমার রুমে, আমি ফিল করছি। আমার ঘুম উবে গেল। কে তোর রুমে? ও বলল, ওই জিনিসটা টেম্পারেচার ড্রপ করছে আলভি, আমি নড়তে পারছি না। হঠাৎ ওপাশ থেকে একটা ধস্তাধস্তির শব্দ হলো। মনে হলো মোবাইলটা আছড়ে পড়ল ফ্লোরে। আমি সাথে সাথে বাইক নিয়ে ছুটলাম ফার্ম গেটে ওর মেসের দিকে। মেসের গেট বন্ধ ছিল। আমি দারোয়ানকে ডেকে তুললাম। দোতলায় উঠে দেখি সাজ্জাদের রুমের সামনে মেসের অন্য মেম্বাররা দাঁড়িয়ে আছে। ভেতর থেকে অদ্ভুত শব্দ আসছে, আসবাবপত্র ভাঙার আওয়াজ পাওয়া যাচ্ছে। কেয়ারটেকার বলল, ভাই, ও তো সন্ধ্যা থেকে দরজা বন্ধ করে আছে, এখন ভাঙচুর করছে। আমরা পুলিশে খবর দেব ভাবছিলাম। আমি বললাম, না, দাঁড়ান, আমি দেখছি। আমি দরজায় ধাক্কা দিলাম। সাজ্জাদ, দরজা খোল। ভেতর থেকে কোনো মানুষের আওয়াজ এলো না, তার বদলে একটা ভারী আওয়াজ ভেসে আসলো, চলে যা। আমার গায়ের রক্ত হিম হয়ে গেল। এটা সাজ্জাদের গলা না। আমরা কয়েকজন মিলে দরজা ভাঙার চেষ্টা করলাম। 3-4টা ধাক্কার পর ছিটকিনি ভেঙে গেল। রুমের ভেতরটা লন্ডভন্ড, লাইট অফ, শুধু রাস্তার ল্যাম্প পোস্টের আলো আসছে। আমরা টর্চ জ্বালালাম। দেখলাম সাজ্জাদ খাটের নিচে। হ্যাঁ, খাটের নিচে ও অদ্ভুতভাবে কুঁকড়ে আছে। ওর সামনে একটা পলিথিন ব্যাগ, ওখান থেকে কি যেন বের করে খাচ্ছে। সাজ্জাদ, আমি ডেকে উঠলাম। ও খাটের নিচ থেকে বের হয়ে এলো, কিন্তু স্বাভাবিক না। ও 4 হাত পায়ে ভর করে হাঁটছে। ওর চোখের মণি যেন উল্টে গেছে। তোরা ভেবেছিলি শেষ? সেদিন ইচ্ছে করেই ছাড় দিয়েছিলাম। কথাটা শেষ করেই ও জ্ঞান হারালো। আমরা জোর করে ওকে বেঁধে হাসপাতালে নিলাম। ডাক্তার সিডেটিভ দিয়ে ঘুম পাড়ালেন। বললেন, সিভিয়ার সাইকোটিক এপিসোড। পরদিন সকালে আমি রাকিবের খবর নেওয়ার জন্য ফোন দিলাম। রাকিবের ফোন বন্ধ। ওর বড় ভাই শিমুল ভাইকে ফোন দিলাম। শিমুল ভাই ফোন ধরেই কেঁদে বললেন, আলভি, সর্বনাশ হয়ে গেছে, রাকিবের অবস্থা খুব খারাপ। আমি রাকিবের বাসায় ছুটলাম। মগবাজার
গিয়ে দেখি এলাহি কারবার। বাসার ড্রয়িং রুমে সবাই ভয়ে সিঁটিয়ে আছে। রাকিবের ঘর থেকে ধূপধাপ শব্দ আসছে, মনে হচ্ছে ভেতরে কুস্তি চলছে। শিমুল ভাই আমাকে দেখে দৌড়ে এলেন, ওনার হাতে ব্যান্ডেজ। বললেন, আলভি, ও আমাকে কামড়ে দিয়েছে, ডাক্তার এসেছিল, ঘুমে ইঞ্জেকশন দিচ্ছে। আমি রাকিবের রুমের দরজার কাছে গেলাম, নক করলাম। রাকিব, আমি আলভি। ভেতর থেকে শব্দ থামল, তারপর একটা ভারী আওয়াজ ভেসে আসলো, আলভি এসেছিস? আমি বললাম, কি চাস তুই? দরজার ওপাশ থেকে একটা বিকট হাসির শব্দ এলো। কষ্ট? এখনো তোর কষ্ট শুরুই করিনি, তোরা আমার সীমানায় ঢুকেছিলি। শিবুল ভাই এক পরিচিত মুফতি সাহেবকে খবর দিলেন। উনি এসে বললেন, অবস্থা খুব একটা ভালো না, ভেতরে যেটা আছে সেটা সাধারণ কোনো জিন নয়, অনেক জেদি। আমরা দরজা খুললাম। রুমের ভেতরটা লন্ডভন্ড। আর রাকিব রুমের এক কোনায় অদ্ভুতভাবে বসে আছে। রাগে ওর মুখ দিয়ে লালা ঝরছে। মুফতি সাহেব যেই না রুমের ভেতরে পা দিলেন, রাকিব তাক থেকে লাফিয়ে নিচে নামলো। ও মুফতি সাহেবের দিকে তেড়ে এলো। তুই কেন এসেছিস? হুজুর। ওনার কাজ শুরু করলেন, পানি পড়া ছিটিয়ে দিলেন। এক পর্যায়ে রাকিব ফ্লোরে পড়ে গড়াগড়ি খেতে শুরু করলো। খুবই কষ্ট পাচ্ছিল, হাঁপাচ্ছিল, চোখ, নাক আর মুখ দিয়ে পানি পড়ছিল। রাত 4টার দিকে হঠাৎ রাকিব শান্ত হয়ে শুয়ে পড়ল। আমরা ভাবলাম হয়তো শেষ হয়েছে, কিন্তু না, ও আস্তে আস্তে চোখ খুলল। ওর চোখ দুটো এখন টকটকে লাল। ও শিমুল ভাইয়ের দিকে তাকিয়ে বলল, তোর দাদি ওই পুকুর পাড়ে, মনে আছে? শিমুল ভাই চমকে উঠলেন। ওনার দাদি পুকুর পাড়ে স্ট্রোক করে মারা গিয়েছিলেন। এটা তো রাকিব জানে না, কারণ রাকিবের তখন জন্মও হয়নি। রাকিব নিজের গলা টিপে ধরল, নিজেকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করছে সে। মুফতি সাহেব বলে উঠলেন, ধরে রাখো ওকে, আজান দাও, কেউ একজন আজান দাও। শিমুল ভাই কাঁপা কাঁপা গলায় আজান দিলেন। আর হুজুর রাকিবের কনিষ্ঠতম আঙুল চেপে ধরে অনবরত দোয়া পড়তে লাগলেন। এদিকে শিমুল ভাই শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের ধ্বনি কানে যেতেই রাকিবের জোর কমল। হুজুরের পড়া আর আঙুলের চাপ বাড়ার সাথে সাথে রাকিবের নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে এলো। রাকিব এখন সুস্থ আছে, আস্তে আস্তে ঠিক হতে শুরু করছে। 4-5 মাস সময় লাগে এই ট্রমা থেকে ওর বের হতে। বর্তমানে রাকিব একজন সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করছে। আর সাজ্জাদ? রাকিবের বাসায় যেদিন মুফতি সাহেব আসলেন, কাজ শেষ হলে পরদিন সকালে আমি সাজ্জাদের কল পেলাম। ও বলল, ওর মনে হলো হঠাৎ কোনো একটা শক্তি এক নিমিষেই ওর ভেতর থেকে ভ্যানিশ হয়ে গেছে। সাজ্জাদের সাথে এখনো আমার সম্পর্কটা গভীরই আছে। ওর সাথে কথা বলেই আজ শেয়ার করলাম ঘটনাটা, কিন্তু আমি আর বাইক চালাই না। গল্পটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন নতুন ঘটনা পাওয়ার জন্য চ্যানেলটির বেল আইকনটি অন করে রাখবেন। ওকে।